আমার একটা বোনের নাম ছিল শিউলি। সেই বোনটি, আমি তাকে সেইটা মনে করে তাকে বললাম যে ঠিক আছে, তোমার সমস্ত কথা সমস্ত ইতিহাস আমি সরেজমিনে ওর সাথে গেলাম ওর বাড়িতে দেখতে। গিয়ে দেখলাম যে সব ভাঙচুর করে ঘর বাড়ি খাট পালং তছনছ করে চোরমার করে রেখে দিয়ে গেছে তারা। এবং ওকে সেখানে গেলে প্রাণনাশের হুমকি ছিল, ওকে জীবনে মেরে ফেলবে। আমরা কিন্তু সেই ভয় উপেক্ষা করে ওর বাড়িতে গেলাম। ওখানে আমার টিম নিয়ে গিয়ে আমি সেই ছবি তুললাম। সেই ছবিগুলো এবং সেই কাহিনীগুলো আলোড়নের পৃষ্ঠায় এখনো আছে, এখানেই আছে, আপনাদেরকে আমি দেখাতে পারবো। সেটা ইতিহাস হয়ে আছে। আমি 2 পৃষ্ঠা আলোড়ন ম্যাগাজিনের 2 পৃষ্ঠা জুড়ে ওর সেই কাহিনীগুলো লিখলাম। তারপরে ওর লেখা, ওর যে কবিতা লিখতে পারে, ওর বেদনার সেই অভিব্যক্তিটা প্রকাশ হয়েছে তার লেখার মধ্যে, সেটি আমি প্রকাশ করলাম। এবং ঢাকায় নিয়ে গেলাম ওকে, বললাম যে চলো তুমি এখানে না, তোমার জন্য এই মাতৃভূমি এখন তোমার জন্য অনেক বিপজ্জনক হয়ে গেছে। তখন তাকে ঢাকায় নিয়ে গিয়ে একটা পত্রিকায় চাকরির জন্য আমি চেষ্টা করলাম, সহযোগিতা যতটুকু পেরেছি, আমি জানি না কতটুকু পেরেছি, সেটা সে হয়তো অনেক বেশি বলেছে, তা আমাকে ভালোবেসে বলেছে। কিন্তু আমি ওর দিকে তাকাতাম আর আমার সেই বোনটার কথা মনে পড়তো, যে বোনটাকে আমি যুদ্ধের সময়, মহান মুক্তিযুদ্ধের সময় হারিয়েছিলাম। তো যাই হোক, আমি তার জন্য যতটুকু করার চেষ্টা করেছি, সেটা আমার অন্তরের ভালোবাসা থেকে, মমতা থেকে, এবং একজন মানুষ হিসাবে, মানবাধিকার কর্মী হিসাবে আমার বিবেকের দায়বদ্ধতা থেকে আমি করেছি। তারপরে সে পৃথিবীতে যখন সবকিছু মানুষ হারিয়ে ফেলে, সব ঘর যখন আপনার হারিয়ে যায়, তখন কিন্তু পৃথিবী আপনার ঘর, এই আকাশটা তখন আপনার ছাদ, আর এই জমিনটা তখন আপনার ঘর। যেটা মনে করে দেখেন ফুটপাতে ঘুমিয়ে আছে একটা বেওয়ারিশ কুকুর, যেটা মনে করে একটা মানুষ ঘুমিয়ে আছে, সে মনে করে পুরো পৃথিবীটাই আমার ঘর, আর এই জমিনটা হচ্ছে আমার থাকার জায়গা, এই আকাশটা বোধহয় আমার ঘরের ছাদ। ঠিক তেমনি একটা অবস্থায় ও কিন্তু ঢাকায় গিয়ে পড়লো। এবং অনেক সংগ্রাম, ত্যাগ তিতিক্ষার মধ্যে, ঘাত প্রতিঘাতের মধ্যে, অনেক প্রতারক, অনেক বাটপার, অনেক বাজে লোকদের মধ্যে থেকে ওকে টিকে থাকতে হয়েছে। আমি শুধু ও থেকে বলেছি তুমি ভেঙে পড়ো না, তুমি টিকে থাকো, মুখ বুঝে যেভাবে সহ্য করে নিজের যে লক্ষ্য সেখানে পৌঁছে যাও। সেখানে সে পৌঁছে যাওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে সে দিন রাত। এবং তারপরে সে সাহিত্য আঙ্গনে যখন আসছে, আমি সবাইকে বলেছি যে হ্যাঁ, ও আমার বোন, আপনারা ওকে যতটুকু পারেন সহযোগিতা করেন। ও সেই সুবাদে বাংলাদেশ থেকে কলকাতাও একাধিকবার ঘুরে এসছে। কলকাতার কবি সাহিত্যিকদের সাথে তার জানাশোনা পরিচয় আছে, এবং তার যে কাব্যগ্রন্থ, তার যে কবিতাগুলো, সেটা দিয়ে একটা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এই অনুপ্রেরণার জন্য আমি হয়তো বিন্দু মাত্র আমার অবদান আছে, বাকিটা হচ্ছে ওর প্রচেষ্টা। তো সে একজন লেখক, একজন কবি। আজকে তার বাস্তবতার কারণে, জীবন সংগ্রামে সে এখন সেই জায়গাটি, কলম আর চলছে না। কলমের জায়গায় সে চিন্তা করছে একটা মহৎ চিন্তা, যে আমি পৃথিবী থেকে এখন চলে যাব। সে যে কথাটি বলেছে না, যে আমি চলে যাব একদিন, এখন চলে যাব, কিন্তু যাওয়ার আগে আমাকে কিছু করে রেখে যেতে হবে। তো আজকে এই অনুষ্ঠানে আসার ফলে শিউলিকে আমরা একটা কথা বলতে পারি, যে শিউলি চলে গেলেও চলে যাবে না। কারণ আজকের পরে, আগামীকালকের মধ্যে শিউলির বক্তব্যগুলো সারা পৃথিবী দেখবে। এই ইউটিউব চ্যানেল, আমাদের WHR টিভির চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীর কাছে ইউটিউবে সংরক্ষিত থাকবে। ও পৃথিবীতে না থাকলেও ওর কথাগুলো মানুষ শুনবে। আমাদের কথাগুলো, অনেকের কথাই আমরা সেইভাবে প্রচার করেছি ইতিমধ্যে। আমরা চাই যে আমরা যে একজন মানুষ পৃথিবীতে আসছিলাম, সৃষ্টিকর্তা একটা ফুল ফোটান গাছে একটা আশা নিয়ে, পৃথিবীকে শুভেচ্ছা জানিয়ে ফুলটা ঝরে যায়, একটু বিন্দু মাত্র খুশবু কিন্তু সে বাতাসে মিশিয়ে দিয়ে যায়। হয়তো কোনো মানুষ সেটা টের পায় না, কেউ পায় না, অধিকাংশ মানুষই টের পায় না যে ফুলটা কি যেন ফুটেছিল। বিন্দুমাত্র খুশবু সে বাতাসে দিয়ে সে একটা পৃথিবীকে শুভেচ্ছা জানিয়ে সে ঝরে যায়। ওইটি হচ্ছে তার জীবনের সার্থকতা। শিউলির জীবনের সার্থকতা, সেটা সে প্রকাশ করেছে আমাদের সামনে, যে সে পিঠাভোগী রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত জায়গাটি, ওইখানেই সে একটি নজরুলের ভাস্কর্য সহ নজরুল গবেষণা কেন্দ্র, নজরুলের জন্য একটা লাইব্রেরি করতে চায়। আমি তাকে আশীর্বাদ করি, এবং আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি তাকে আশ্বস্ত করছি অন্তত পক্ষে 10,000 টাকার বই দিয়ে তার সেই লাইব্রেরিটাকে আমি আমার তরফ থেকে আমি উদ্বোধনের সহযোগিতা করব। এবং এই কাজে, এই ধরনের অনেক কাজে, বহু লাইব্রেরিতে, বাংলাদেশের বহু লাইব্রেরিতে, বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ, স্কুল এবং বিভিন্ন লাইব্রেরিতে বিনামূল্যে এই যাবৎ প্রায় 700-র উপর প্রতিষ্ঠানকে, ব্যক্তিকে আমরা এই প্রতিষ্ঠান থেকে বই দিয়েছি। সেগুলো হিসাব করলে কমপক্ষে 20 থেকে 30 লক্ষ টাকার বই আমরা এখান থেকে বিনামূল্যে আমরা বিতরণ করছি, এখনো করি, প্রতিটা অনুষ্ঠানে আমরা করে থাকি। যদি বলেন এই টাকাটা কোথায় পান,
এই বই বিক্রি করে যে সামান্য লাভ হয় সেই টাকাটি আমি এর পেছনে ব্যয় করি। সরি, আমি সাহিত্য চর্চা করতে এসে অনেকে বলেছে সাহিত্য করে আমি 10 তালাক করবো, 10টা বাড়ি করবো, 5টা বাড়ি করব। আমি যে টাকা সাহিত্যের পিছনে খরচ করেছি এটা আমার কথা না, প্রায় 30 বছর ধরে একটানা সাহিত্যের পিছনে আমি অর্থ ব্যয় করেছি। এই জায়গাটিতেই প্রায় 22 বছর এখানে ভাড়া, এখানে মোটা অঙ্কের টাকা ভাড়া বহন করতে হয়। এখান থেকে পত্রিকা বিনামূল্যে বিতরণ করা, আমার কাছ থেকে পত্রিকা একটা চেয়ে নিয়েছে, একটা চুরি করে নিয়েছে, 2টি পরে আবার চেয়ে নিয়েছে, এরকম অসংখ্য লোক আছে। আমি কিন্তু পত্রিকা, একটা ম্যাগাজিন ছাপতে 50 টাকা 60 টাকা খরচ হয়, আমি তারপরও দেদারসে দিয়েছি তাদেরকে, টাকা নেইনি। যদি কেউ বলেনি আমাকে প্রমাণ দিতে পারেন যে তার বিনিময়ে টাকা নিয়েছি, আমি তার যে কোনো পানিশমেন্ট আমি মেনে নেব বিনামূল্যে। কারণ মানুষ পড়ুক, জানুক, সাহিত্য চর্চা করুক। আমি সেই উদ্দেশ্যে, সেই মহৎ উদ্দেশ্যে এই কাজটি করেছি। আপনাদেরকে সরি, আজকে যে কথাটি বলার জন্য শিউলি আমাকে বাধ্য করেছে সেটি হলো, আমাদের শিক্ষা ব্যবস্থা আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা আছে, মেডিকেলের শিক্ষা আছে, ইঞ্জিনিয়ারিং শিক্ষা আছে, তাহলে কেন আমাদের ছেলেরা, আমাদের এই প্রজন্ম বা আমাদের আগের প্রজন্ম এত করাপ্টেড হলো কি করে? কি শিখিয়েছে আমাদের শিক্ষকরা? কি তারা শিখেছে আর কি আমাদের শিখিয়েছে? এই দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ কারা? সবচেয়ে বড় দুর্নীতিবাজ হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং সচিব লেভেলের যত উচ্চপদস্থ ব্যক্তিরা। তারা কিন্তু সবচেয়ে মেধাবী, ক্লাসে ফার্স্ট বয় বা 1 থেকে 10 পর্যন্ত যাদের রোল, তারাই কিন্তু সবচেয়ে বেশি করাপ্টেড। তাহলে কোথায় গলদ ছিল আমাদের? কেন এই অমানুষগুলো আজকে আমাদেরকে 53 বছর পরে এই রাষ্ট্রের এই অধপতন ঘটালো? কেন এই অবস্থায় আমরা আজকে দুর্নীতিগ্রস্ত একটি রাষ্ট্র হিসাবে পৃথিবীর কাছে চিহ্নিত? এই প্রশ্নের জবাব কারা দেবে? হয় আমাদের শিক্ষকরা দেবে, নাহলে আমাদের দিতে হবে। আর আগামী প্রজন্ম আমাদেরকে ছাড়বে না, জুতা পেটা করবে আমাদেরকে, এটা মনে রেখেন। যখন যার নাম বলবেন, নামের পরে থু দেবে এবং জুতা ছুঁড়ে মারবে আগামী প্রজন্ম আপনাদেরকে, আমাদেরকে বলবে তোমরা লেখাপড়া শিখেছো, মানুষ হওনি। যদি মানুষ হতে, তাহলে কেন তোমাদের মধ্যে এত চোর ডাকাত পয়দা হলো? একজন ডাক্তার, সে ডাক্তার, সে মানুষ না, সে খালি পয়সা চেনে। 5 মিনিটের মধ্যে রোগীকে বিদায় করতে বলে বাঁচে, 10টা টেস্ট লিখে দিয়ে একটা ওষুধ লিখে দিয়ে ছুড়ে দেয়, দেন 1000 দেন, 2000 দেন। উনি মানুষ না, উনি ডাক্তার। একজন প্রকৌশলী, কিভাবে ধান্দা করা যাবে মিথ্যা বলে একটা জায়গা থেকে টাকা মারা যাবে, উনি প্রকৌশলী, উনি মানুষ না। একজন সাংবাদিক দ্বিধা বিভক্ত হয়ে গেছে, হলুদ সাংবাদিকতা শিখেছেন, কিভাবে টাকা ধান্দা করা যায় সেটা সাংবাদিক, উনি মানুষ না। একজন বিচারক, তিনি বিচার করেন তথ্য প্রমাণের ভিত্তিতে আর কিছু উৎকোচের ভিত্তিতে। সেখানে গিয়ে দেখা যাচ্ছে অনেকে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়, সবাই না, অনেকেই বঞ্চিত হয়। তিনি বিচারক, তিনি মানুষ না। তাহলে অমানুষ হয়ে আমাদের এইসব হয়ে লাভ কি? আপনি একটা ঘরের মধ্যে সাপ, কুকুর, বিড়াল, ব্যাঙ, বাঘ, সিংহ ধরে রাখলেন, ওইটা কি হবে? চিড়িয়াখানা। ওটা কি মানুষের খানা বলবেন? তো ওদের যে চরিত্র, ওদের যে স্বভাব, আমাদের মধ্যে তো সেই স্বভাব, আমরা কি করে মানুষ হলাম বলে? দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া আমাদের দেশে আর কি আছে? কোথায় আপনি সেবা পাচ্ছেন? সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে কোনো সেবা হয়? দিচ্ছে কেউ? কেন দিচ্ছে না? তারা তো বেতন নিচ্ছে, জনগণের রক্ত পানি করা পয়সার বেতন নিচ্ছে। এই পচে যাওয়া, ধসে যাওয়া, খসে যাওয়া এই সমাজের এই চরম বিপর্যস্ত অবস্থা থেকে উত্তরণের জন্য আমাদেরকে, শিউলুকে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। যার জন্য ওর যে প্রস্তাবটা আজকে করেছে যে আমরা প্রত্যেকটা নিজেদের এলাকার স্কুলে যাব, কলেজে যাব, যে আপনারা এখানে শিখিয়েছেন, একবার আমাদেরকে একটু সুযোগ দেন। আপনারা তো কলেজের শিক্ষক, আপনারা স্কুলের শিক্ষক, আমরা 5 জন এখানে দাঁড়াচ্ছি, আপনাদের স্টুডেন্টকে ডাকেন সবাইকে, আমরা কয়টি কথা এখানে বলবো। প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন করে আমরা যাব সেখানে। কি শেখাবো তাদেরকে? নৈতিকতা শিখাবো, আদর্শ শিখাবো, ন্যায় নীতি শিখাবো এবং ন্যায় বিচার শিখাবো। অবশ্যই শিখাবে। একজন রিক্সাওয়ালাকে ডেকে নিয়ে যাবো, যে লোকটা খেটে খায়, রোদ্রে পুড়ে তার গায়ের রং কালো হয়ে গেছে, তামাটে হয়ে গেছে, তার গায়ে 1 ছটা গোশত নেই, সে খেটে খায় কেন? সে চুরি করেনি কেন? সে কেন অন্য কোনো খারাপ পেশায় যায়নি? সে, তার কাছ থেকে কি শেখার আছে তা সে বলুক, যে আপনি কেন এত পরিশ্রম করে আয় করেন, কেন কেন আপনি চুরি করেন না, কেন ডাকাতি করেন না, কেন খাদ্যে ভেজাল দেন না, কেন আপনি এই
দূষণ কাজের সাথে আপনি জড়িত না, কেন স্মাগলিং করেন না, কেন ড্রাগ বেচেন না, ইয়াকো বেচেন না, তখন এই রিক্সাওয়ালা দাঁড়িয়ে শিক্ষক হবে। আমাদের শিক্ষক হবে এখন রিক্সাওয়ালা, আমাদের শিক্ষক হবে খেটে খাওয়া কলকারখানার মজুর, আমাদের শিক্ষক হবে একজন খাঁটি ইমানদার সৎ ব্যক্তি, সে যে কোনো পেশার হোক না কেন। এই শিক্ষকদেরকে আমরা নিয়ে আসবো স্কুল কলেজে, আমরা নিয়ে যাবো বিশ্ববিদ্যালয়ে। যদি কেউ বাধা দেয় তাদেরকে আমরা ওইখানে আন্দোলনে প্রতিহত করবো, তাদেরকে ওই সময় অপমান করবো যে তোমাদের শিক্ষা বন্ধ করো, তোমাদের শিক্ষা যথেষ্ট হয়েছে, তোমরা নিজেরা ভেজাল শিক্ষায় শিক্ষিত হয়েছো, তোমরা নিজেরাই এখনো মানুষ হওনি। অমানুষ দিয়ে মানুষ গড়া যায় না, মানুষ দিয়ে মানুষ গড়তে হবে। এই কাজ আমরা করব। আমি শিউলিকে কথা দিচ্ছি, আমরা ভাই বোন আমাদের সাথে যারা যুক্ত হবেন আপনাদের সবাইকে আমরা মোস্ট ওয়েলকাম জানাই, সবাইকে আমরা স্বাগত জানাই, সবাইকে নিয়ে এই কাজে আমরা সামিল হব। যে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে আমরা আমাদের জাতিকে গড়ে তুলবো, এই ধ্বংসমুখী জাতিটিকে আমরা টেনে তুলবো ধ্বংসের কিনার থেকে। এই অবস্থার পরিবর্তন না ঘটাতে পারলে কোনোভাবে আমাদের মুক্তি আসবে না, কোনোভাবে এই দেশটি অর্থনৈতিক মুক্তি পাবে না, রাজনৈতিক মুক্তি পাবে না, সাংস্কৃতিক মুক্তি পাবে না, মানবিক মুক্তিও পাবে না। আজকে যেটা আমরা গাঁজা নিয়ে আমরা দেখাচ্ছি, কিন্তু শিউলি সে কথাটা বলেছে, কথা কিন্তু আমরাও বলেছি এখানে, যে একটা 6 মাসের শিশু ধর্ষিত হচ্ছে, 2 বছরের শিশু ধর্ষিত হচ্ছে, তাকে খণ্ড বিখণ্ড করে তার লাশ 10টি টুকরা করে ফেলে দেওয়া হচ্ছে। কোথায়? বাংলাদেশে। গাঁজা নিয়ে আপনি কান্নাকাটি পরে করেন, আগে দেশটা নিয়ে কান্নাকাটি আগে করেন। এই দেশের মধ্যে এই কাজগুলো কারা ঘটাচ্ছে? তাদের কেন প্রকাশ্যের শাস্তি দেওয়া হচ্ছে না? তাদের কেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না? তাদের বিচারে কেন এত সময় নেওয়া হচ্ছে? কথা বলতে হবে আপনাদেরকে, সবার মুখ খুলতে হবে। আমরা সেই কাজে সামিল হতে চাই। আজকে আগামী বছর, আগামী বাংলা নববর্ষ, সেটি হবে আমাদের অঙ্গীকার। এবং একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন সৎ আদর্শ দেশপ্রেমিক হিসাবে এটা আমাদের প্রত্যেকের আদর্শ হওয়া উচিত, আমাদের অঙ্গীকার হওয়া উচিত। এই অঙ্গীকার ব্যক্ত করছি। আজকে শিউলি এসে যে কথাগুলো বলেছে, আমরা, সে কিন্তু একজন নারী, আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যে মাত্র একজন নারী, সে আমাদের এই পুরুষগুলোর মধ্যে সে আমাদের চেয়ে উত্তম ভূমিকা পালন করেছে। আমাদের যে কাজটি করার দরকার ছিল সেই প্রস্তাবটা সে করেছে, এই জন্য তাকে আমি আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমাদের নারী সমাজ শিক্ষিত না হলে, আমাদের নারী সমাজ আলোকিত না হলে আমাদের উন্নতি হবে না। আমাদের অর্ধেক জনসংখ্যা কিন্তু নারী। একটা নেপোলিয়ান যেটা বলেছিলেন যে তোমরা আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব। আমরা যদি শিক্ষিত নারীদেরকে, নারী সমাজকে আমরা সাথে নিয়ে কাজ করতে না পারি, নারীদেরকে অবরুদ্ধ করে রাখি, তাদেরকে নিগৃহীত করি, নির্যাতন করি, আমরা ধ্বংস হয়ে যাব। পৃথিবীতে বহু জাত ধ্বংস হয়ে গেছে এই কারণে। সেটি আমরা বলতে চাই। আজকে এই আমাদের অঙ্গীকার, এই প্রত্যাশা এবং এই আশাবাদ রেখে আপনাদেরকে সবাইকে নতুন নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর এবং আগামীতে কালকে গাংচিলে অনুষ্ঠান আছে, সেখানে আপনারা যাবেন। পাশাপাশি আমাদের এখানে সন্ধ্যায় অনুষ্ঠান আছে, আপনারা আসবেন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আগামী বছরটি আপনাদের ভালো কাটুক। সচেতন নাগরিক হিসাবে দায়িত্ব পালন করুন, দেশ ও জাতিকে কল্যাণের দিকে ধাবিত করুন, এবং আমাদের যা কিছু অসুচি আছে, যা কিছু আমাদের মধ্যে বিভ্রান্তি আছে, সেই পথগুলো বর্জন করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।